নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ রুম। আর যে খবরটা আজকের নিউজ রুমে আপনাদেরকে দেব, সেই খবরটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই মুহূর্তে অনেকে জানেন বা অনেকে জানেন না যে বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে ভারতের র্যাঙ্ক 4। হ্যাঁ, ঠিকই শুনছেন। আরও একবার বলে রাখি, বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে ভারতের র্যাঙ্ক কিন্তু 4-এ পৌঁছে গেছে ভারত। মাত্র কয়েক বছরের ব্যবধানে 2014 সালের যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন ভারতবর্ষের র্যাঙ্ক ছিল 11। আর আজকে 2025 সালে ভারত বিশ্বের চতুর্থ অর্থশক্তি হিসাবে দেখা দিয়েছে। সামনে এখন আছে শুধু জার্মানি, চীন আর আমেরিকার কথা ছেড়ে দিন। এখন ভারতবর্ষ কিন্তু টক্কর নিচ্ছে কিভাবে 3-এ আসা যায়, কিভাবে জাপানকে যেমন আমরা টেক্কা দিয়েছি, যেমন আমরা ইংল্যান্ডকে টেক্কা দিয়েছি, যারা 200 বছরেরও বেশি এই ভারতকে পরাধীন করে রেখেছিল। আজকে তারা বিশ্বের অর্থনৈতিক মানচিত্র থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে বলা যায়। সেই জায়গায় কিন্তু ইংল্যান্ড এবং জাপানকে পিছনে ফেলে ভারত কিন্তু চতুর্থ অর্থশক্তি হিসাবে উঠে আসলো বিশ্ব মানচিত্রে। সত্যি অপারেশন সিঁদুরের পর ভারতের এই যে পারফরমেন্স, তা সত্যি সোনায় সোহাগা। কেন? 2014 সালে ভারতের জিডিপি কত ছিল? মোট আভ্যন্তরীণ উৎপাদন ছিল 6% কাছাকাছি। আর এখন 2025 সালে সেটা কিন্তু 8%-এর পাশাপাশি এসে দাঁড়িয়েছে। এই যে জিডিপির একটা বিরাট বৃদ্ধি, সেই বৃদ্ধি কিন্তু ভারতের আর্থিক প্রগতিকেই ইঙ্গিত করছে, আর্থিক প্রগতির দিকেই কিন্তু সম্মতি দিচ্ছে। যদিও সমালোচকেরা বলেন এই ডেভেলপমেন্ট, এই উন্নতি নাকি জবলেস গ্রোথ। হ্যাঁ, ভারতবর্ষে এখনও, তবে 2014 সালে ভারতে বেকারত্বের হার যা ছিল, 2025-এ কিন্তু বেকারত্বের হার কমেছে। কেন কমেছে? পরিসংখ্যান অন্তত তাই বলছে। এবং বিভিন্ন আর্থিক সমীক্ষাগুলো যদি আপনারা পর্যবেক্ষণ করেন, তাতে কিন্তু পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে 2014 সালে ভারতে বেকারত্বের হার ছিল প্রায় 8%-এর কাছাকাছি। সেখানে কিন্তু 2025 সালে এই পরিসংখ্যানটা অনেকটাই কমে এসছে। এবং শহর এবং গ্রামের মধ্যে যে বৈষম্য ছিল 2014 সালে বেকারত্বের হারের দিক থেকে, এবং 2025 সালে শহর এবং গ্রামের মধ্যে কিন্তু সেই বেকারত্বের তারতম্য অনেকটাই ঘুরে এসেছে, অনেকটাই কমে এসেছে বলা যেতে পারে। ফলে কি বলা যাচ্ছে? একটা আর্থিক প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। যদিও বিরোধীরা বলছেন এই ডেভেলপমেন্ট, এই উন্নতি নাকি জবলেস, অর্থাৎ কর্মহীন উন্নয়ন। মানুষের কাজ চলে যাচ্ছে, মানুষের হাত রোজগার কমে গিয়েছে, অথচ দেশ এগিয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু পুরোপুরি এরকম নয়। যদি আপনি আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখেন, এখনকার দিনে প্রত্যেকটা বাড়িরই প্রত্যেকটা মানুষই কিছু না কিছু কর্ম করছে, যেটা কিন্তু 70-এর দশকে, 80-র দশকে বা 90-এর দশকেও কিন্তু কল্পনা করা যেত না। অর্থাৎ আগে কর্মসংস্থান বলতে শুধুমাত্র সরকারি চাকরিকেই বোঝানো হতো। এখন কিন্তু কর্মসংস্থান বলতে বেসরকারিকরণ যেমন একদিকে রয়েছে, এবং পরিষেবা ক্ষেত্রগুলোও রয়েছে। তবে এই যে ভারতের চতুর্থ অর্থশক্তি হওয়ার পিছনে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করেছে, আসুন সেদিকেই একটু নজর রাখি। প্রথমত কি, মেক ইন ইন্ডিয়া কনসেপ্ট। যবের থেকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তবে থেকেই তিনি ভারতের মেক ইন ইন্ডিয়া কনসেপ্ট চালু করেছেন। আজকে যদি দেখেন, আইফোন থেকে আরম্ভ করে অ্যাপেল থেকে শুরু করে বিভিন্ন বহুজাতিক ফোন নির্মাতা সংস্থাগুলো তারা ভারতেই কিন্তু কারখানা করেছে, এবং তাদের কিন্তু মেক ইন ইন্ডিয়া স্ট্যাম্প পড়ছে। সেই কারখানাগুলোতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বহু মানুষ কাজ করছে। এবার যদি পরিষেবা ক্ষেত্রগুলোতে আসেন, পরিষেবা ক্ষেত্রগুলোর মধ্যে অনলাইন পরিষেবা রয়েছে, ডিজিটাল পেমেন্ট সিস্টেম রয়েছে। একটা অভূতপূর্ব চালচিত্র কিন্তু গোটা ভারতবর্ষের জুড়ে দেখা যাচ্ছে। ভারতবর্ষের এমন কোনো গ্রাম পাবেন না যেখানে কোনো না কোনো মানুষ কোনো না কোনোভাবে ডিজিটাল পেমেন্টের সঙ্গে যুক্ত নেই। অধিকাংশ ভারতবর্ষে কিন্তু আজ ডিজিটাল পেমেন্টের সঙ্গে যুক্ত হয়েছে। আর তৃতীয় কথা কি আসছে দেখুন, ফ্লিপকার্ট, অ্যামাজন, ইনফোসিস, এই যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো এই যে ভারতে থেকে আজকে গোটা বিশ্বকে তারা আকর্ষণ করছে। ধরুন ইনফোসিস, ধরুন হচ্ছে টিসিএস, এরা কি গ্লোবাল বিপিও এবং গ্লোবাল পরিষেবা ক্ষেত্রে
বিশ্বের বিভিন্ন ক্লায়েন্টকে, বিশ্বের বিভিন্ন দেশকে পরিষেবা দিচ্ছে ভারতে বসে। এই যে এদের মধ্যে দিয়ে ভারত কিন্তু একটা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। ফলে 2014 সালে ভারতের বৈদেশিক মুদ্রার যে পরিমাণ ছিল $384 বিলিয়ন, আর আজকে 2025 সালে সেটা কিন্তু প্রায় $700 বিলিয়ন ক্রস করে গিয়েছে। এই যে বৈদেশিক মুদ্রার যে সঞ্চয়, সেই সঞ্চয়টা কিন্তু দেশের আর্থিক প্রগতিকে নির্ভর করে। আরেকটা কি বলছেন বিশেষজ্ঞরা চতুর্থ অর্থশক্তি হওয়ার কারণ হিসাবে? বলছেন যে সরলীকৃত কর কাঠামো। 2017 সালে যখন এক দেশ এক কর সিস্টেম চালু হয়েছিল, বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু জিএসটি চালু রয়েছে, এবং ভারতেও যখন জিএসটি চালু করলো, বিভিন্ন বহুজাতিক বিদেশি সংস্থাগুলো তারা কিন্তু ভারতে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে শুরু করলো। আর একটা কোন কারণ বিশেষজ্ঞরা বলছেন এই আর্থিক শক্তি হিসাবে ভারতের প্রগতির পিছনে? বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ আজকে কিন্তু ভারতে সম্ভব। বিমা, প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ছাড়া কয়েকটা ক্ষেত্রগুলোতে 100% বিদেশি বিনিয়োগ এখন সুনিশ্চিত করা গিয়েছে। ফলে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ 2014 যা ছিল আজকে 2025-এ দাঁড়িয়ে তার কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। আর এই সমস্ত বিষয় তাই বিরোধীরা যতই সমালোচনা করুক, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি সহ বিভিন্ন নামকরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্থিক সমীক্ষকরা এবং IMF এর যে র্যাঙ্কিং, সেখানে কিন্তু আজকে গুগলে সার্চ করলে যে হোয়াট ইজ দি র্যাঙ্ক অফ ইন্ডিয়ান ইকোনমি ইন গ্লোবাল ইন্ডেক্স, দেখবেন 4th লার্জেস্ট ইন্ডিয়ান ইকোনমি হিসাবে কিন্তু ভারতবর্ষ উঠে আসছে। ভারতের এই আর্থিক প্রগতি সম্পর্কে মঙ্গলবার দিন গুজরাট থেকে মুখ খুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কি বলেছেন রাখবো আপনাদের সামনে। कल 26 मई था 2014 में। 26 मई मुझे पहली बार देश के प्रधानमंत्री के रूप में शपथ लेने का अवसर मिला, और तब भारत की इकोनॉमी दुनिया में 11 नंबर पर थे। हमने कोरोना से लड़ाई लड़ी, हमने पड़ोसियों से भी मुसीबतें झेली, हमने प्राकृतिक आपदा भी झेली। इन सब के बावजूद भी इतने कम समय में हम 11 नंबर की इकोनॉमी से 4 नंबर की इकोनॉमी पहुंच गए। শুনলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার গুজরাটের জনসভা থেকে এই যে ভারতের আর্থিক শক্তি হিসাবে নতুনভাবে নতুন অবতারে বিশ্বে অবতীর্ণ হওয়াকে যেমন প্রধানমন্ত্রী বলছেন, তবে প্রধানমন্ত্রীর আরও একটা লক্ষ্য আছে, সেটাও কিন্তু গুজরাটের জনসভা থেকে বলেছেন যে লোকে মনে করে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী কি বলেছেন সেটাও রাখবো আপনাদের সামনে। 250 साल तक जिन्होंने हम पर राज किया था ना, उस यूके को पीछे छोड़कर के हम 5 बने थे। लेकिन अब 4 बनने का आनंद जितना होना चाहिए, उससे ज्यादा 3 कब बनोगे इसका दबाव बढ़ रहा है। अब देश इंतजार करने को तैयार नहीं है, और अगर कोई ने इंतजार करने के लिए कहा तो पीछे से नारा आता है, मोदी है तो मुमकिन है। এবার প্রশ্ন হচ্ছে যে সামনে কে রয়েছে? সামনে রয়েছে আমেরিকা, সামনে রয়েছে চীন, সামনে রয়েছে কে? জার্মানি। আগামী 3-4 বছরের মধ্যে নীতি আয়োগের সাম্প্রতিক বৈঠকে ঘোষণা করেছেন নীতি আয়োগের চেয়ারম্যান যে আগামী 3-4 বছরের মধ্যে ভারতের একমাত্র লক্ষ্য হচ্ছে জার্মানিকে টপকে যাওয়া। তাহলে এই যে আর্থিক প্রগতি, এই যে আর্থিক ভিত্তি শক্ত হচ্ছে ভারতের, এর ফল কিভাবে হচ্ছে? এর ফল হচ্ছে কি একদিকে পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ হচ্ছে। পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ মানে
বন্দর তৈরি হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, বিমানবন্দর তৈরি হচ্ছে, নতুন নৌবন্দর তৈরি হচ্ছে। এতে কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু বহু মানুষের কর্মসংস্থান হতো। এখন ভারতবর্ষ উত্তর পূর্বের যে বিনিয়োগ বাংলাদেশকে এড়িয়েও কিন্তু সরাসরি উত্তর পূর্বের মায়ানমারের মধ্যে দিয়ে যে নতুন বন্দর তৈরি হচ্ছে, সেই নতুন বন্দর কিন্তু ভারতের সমুদ্র বাণিজ্যে একটা নতুন দিগন্ত উন্মোচন করে দেবে বলাই যায়। ফলে সব মিলিয়ে কৃষি, শিল্প এবং পরিষেবা এই তিনটে ক্ষেত্রের একদম পারস্পরিক যে বিকাশ, সেই বিকাশে কিন্তু সরকারি চাকরি না হলেও মানুষ কিন্তু সেই ক্ষেত্রের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের মধ্যে দিয়ে যে কর্মসংস্থান এবং সেই কর্মসংস্থানের মধ্যে দিয়ে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রতিটা ভারতবাসীর হাত কিন্তু একটু একটু করে শক্ত হবে। মানুষ কিন্তু আর্থিক প্রগতির পথেই ফিরে আসবে। আজকের নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।